अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम। বল, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? जी सर।
তোমাদের গত ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল মনে আছে? জি স্যার। অ্যাসাইনমেন্ট আগামী সোমবারের মধ্যে পৌঁছাতে হবে, ইমেল অ্যাড্রেসও বলা ছিল, তাই না? ইমেল অ্যাড্রেস নাই কারো এমন কেউ আছো? আরাফাত 12463 12463 আরাফাত শুনতে পাচ্ছ? ওয়ান টু ফোর Recording in progress. 12487 শাহিক শুনতে পাচ্ছ? শাহিক 12487 শাহিক জি স্যার। গত ক্লাসে উপস্থিত ছিল? জি স্যার। গত ক্লাসে কি বলা হয়েছিল বলো দেখি একটু। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট পৌঁছাতে হবে কত তারিখের মধ্যে? স্যার নেক্সট সোমবারের মধ্যে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস জানো? জি স্যার লিখে নিয়েছি। নাইন আপন জি স্যার। গত ক্লাসে উপস্থিত ছিল? জি স্যার। কি আলোচনা হয়েছিল গত ক্লাসে সংক্ষেপে বলো শুনে একটু। স্যার অ্যাসাইনমেন্টের বিষয়ে আলোচনা করা হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে জি স্যার, সোমবারের ভিতরে জমা দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেস আছে? জি স্যার, স্ক্রিনশট মারা আছে। আচ্ছা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এটা পূর্বে আলোচনা হয়েছিল, কিন্তু যেহেতু পরীক্ষার সিলেবাসে আছে, পরীক্ষার সিলেবাস জানো? পার্বিক যেটা হবে তার সিলেবাস কি? জি স্যার, প্রথম 4টা অধ্যায়। প্রথম 4টা অধ্যায়ের পরে এর মধ্যে তোমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী 9-10 ছিল না। এই জন্য এই চ্যাপ্টার খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। এই চ্যাপ্টারের মূল বক্তব্য কেউ বলতে পারবা? বয়েজ, এই চ্যাপ্টারের যে মূল বক্তব্য এটা কেউ বলতে পারবা? মূল বক্তব্য ছিল যে নকদান বইতে তুমি নিজে বা তোমার কর্মচারীকে দিয়ে তুমি লেনদেনগুলো লিপিবদ্ধ করো। লিপিবদ্ধ করার সময় তুমি তোমার মতো লিপিবদ্ধ করো, কিন্তু এমনও হতে পারে ব্যাংকের সাথে তোমার কিছু ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, মানে ব্যাংক জানে কিন্তু তুমি জানো না। যেমন ব্যাংক তোমাকে সুদ দিয়েছে তুমি জানো না,
তাহলে ব্যাংকের বই বা ব্যাংক বিবরণী বা পাসবুক অনুযায়ী তোমার ব্যাংক জমার উদ্বৃত্ত বেড়ে থাকবে, কিন্তু তুমি যেহেতু জানো না তোমার নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত কি হবে, যেহেতু জানো না তোমার নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত কি হবে, নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত তোমার ডেবিট হবে স্যার। নগদান বই অনুযায়ী তোমার উদ্বৃত্ত কমে থাকবে। তুমি যেহেতু জানো না নগদান বই অনুযায়ী তোমার উদ্বৃত্ত কমে থাকবে। তুমি ব্যাংকে থেকে টাকা ওঠানোর জন্য একজনকে চেক দিয়েছো, চেক দেওয়ার সাথে সাথে তোমার ব্যাংক ব্যালেন্স কমিয়েছো, কিন্তু ওই লোক ব্যাংকে এখনো যায়নি টাকা উঠাতে, তাহলে তোমার নগদান বই অনুযায়ী টাকা কমে থাকলেও পাস বই বা ব্যাংকের হিসাব অনুযায়ী তোমার জমা এখনো কমেনি। এই ধরনের বিভিন্ন কারণে নগদান বই এবং পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড়মিল হয়। কি কি কারণে গড়মিল হয়েছে সেগুলো লিপিবদ্ধ করা হয় ব্যাংক সমন্বয় বিবরণীতে। গড়মিল যেগুলো কারণে হয়েছে সেগুলো ব্যাংক সমন্বয় বিবরণীতে লিপিবদ্ধ করে দেখা হয় যে গড়মিল কি কি কারণে হয়েছে। তারপর এই অঙ্কের ক্ষেত্রে তোমার শুরুতে যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বলা থাকে, তাহলে শেষে নির্ণয় করবা পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। শুরুতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত উল্লেখ থাকলে শেষে নির্ণয় করতে হবে পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। শেষে যা নির্ণয় করবা, যদি কোনো অঙ্ক নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু হয়, তাহলে শেষে নির্ণয় করবা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। শেষে যা নির্ণয় হবে তা যদি মনে হয় বেড়ে আসছে বা বেশি, তাহলে যোগ হবে, আর যদি মনে হয় কম তাহলে বিয়োগ হবে। তাহলে শেষে যা নির্ণয় করবা তা বেড়ে থাকলে যোগ আর কমে থাকলে বিয়োগ। এটা স্বাভাবিক কারণেই ঘটে থাকে। তুমি 10 থেকে 12তে যাচ্ছ, বেশির দিকে গেলে কি করতে হয়? 10-এর সাথে 2 কি করা লাগবে? 10 থেকে 12তে যোগ করা লাগবে। 2 যোগ করা লাগবে। আবার শেষে যে বই অনুযায়ী উদ্বৃত্ত বের করবা তা যদি মনে হয় কমে আসছে, তাহলে বিয়োগ হবে। তুমি 10 থেকে 8-এ যাচ্ছ, তার মানে কমের দিকে যাচ্ছ না, তখন 2 টাকা কি হবে? তখন 2 টাকা বিয়োগ করা হবে। বিয়োগ হবে। এইভাবে এই চ্যাপ্টারের কাজগুলো করা লাগবে। এখন তাহলে একটা প্রবলেম দেখো। প্রবলেম থেকে দেখো যে তোমার প্রবলেম দেখতে পাচ্ছ বয়েজ? একটা প্রবলেম দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে বলা হচ্ছে তোমার
পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত শুরুতে উল্লেখ আছে, তাহলে কি নির্ণয় করবা? পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যেহেতু শুরুতে উল্লেখ আছে, তাহলে এই অঙ্কে নির্ণয় করতে হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমার সব চিন্তা হয়ে যাবে যে নগদান বই অনুযায়ী যদি মনে হয় কমে আসে তখন বিয়োগ করবা, যদি ক্যালকুলেশনে তোমার মনে হয় যে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত কম, তাহলে কি করবা? বিয়োগ করবা। আবার কোনো অঙ্ক যদি নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত দিয়ে শুরু হয়, তখন তোমার চিন্তা কি নিয়ে? নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত দিয়ে শুরু হলে তোমার তখন চিন্তা হবে পাস বই নিয়ে। নগদান বই এখানে পাস বই দিয়ে শুরু হয়েছে ৫৭,৭৫০ টাকা। পাস বই অনুযায়ী বা ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫৭,৭৫০। তার মানে এখানে খেয়াল রাখো, তোমার সব চিন্তা হবে এখন নগদান বই নিয়ে। যদি তোমার ব্যাখ্যা বিশ্লেষণে মনে হয় যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কম, তাহলে বিয়োগ হবে। আর যদি তোমার ব্যাখ্যা বিশ্লেষণে মনে হয় যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বেশি, তাহলে প্লাস হবে। চেক ইস্যু করা মানে ব্যাংক থেকে টাকা উঠানো। প্রথমে বলা হচ্ছে যে চেক ইস্যু করছে ৩২,০০০ টাকার, তার মধ্যে ৮,০০০ টাকার একখানি চেক পরিশোধিত হয়েছে। এই চেক ইস্যু মানে ব্যাংক থেকে টাকা উঠানো, মানে নগদান বইতে ৩২,০০০ টাকা কমিয়েছে ব্যাংক ব্যালেন্স, নগদান বই অনুযায়ী কম ৩২,০০০, কিন্তু পাস বইতে পরিশোধ হয়েছে ৮,০০০। পাস বই বা ব্যাংক বিবরণীতে ব্যাংক ব্যালেন্স ৮,০০০ কমেছে, তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কম। নগদান বইতে কমেছে ৩২,০০০ আর পাস বইতে কমেছে ৮,০০০। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত টাকা কম? ২৪,০০০। ২৪,০০০ টাকা কম থাকার কারণে নগদান বইতে ব্যালেন্স যেহেতু কম, এই জন্য 24,০০০ বিয়োগ হবে। এটা খেয়াল রাখো, এটা বিয়োগের তালিকাতে তাহলে যাচ্ছে 24,০০০। যখন তোমাকে বলা হবে যেগুলি বিয়োগ হবে তার তালিকা নির্ণয় করো, এই কথা যখন বলা হবে তখন তোমার 24,০০০ টাকা বিয়োগের তালিকার মধ্যে যাবে। ২ নম্বর বলা হচ্ছে প্রাপ্ত চেক 24,০০০ টাকা, 3খানি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। 3খানি চেক ব্যাংকে জমা দিচ্ছে মানে নগদান বইতে ব্যালেন্স বাড়ছে 24,০০০, কিন্তু পাস বইতে ব্যালেন্স বাড়ছে ৬,০০০। তাহলে নগদান বইতে ব্যালেন্স বাড়ছে 24,০০০ আর পাস বইতে ব্যালেন্স বাড়ছে ৬,০০০। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত টাকা বেশি? স্যার ১৮,০০০ টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স 18,০০০ বেশি, তাহলে কি করবা? যোগ করব। যেহেতু নগদান বইতে বেশি এই জন্য যোগ করবা। এতটুকু আলোচনা থেকে কোনো কোশ্চেন আছে কারো? যতটুকু আলোচনা হলো, এতটুকু আলোচনা থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। এতটুকু আলোচনা থেকে কারো কোশ্চেন থাকলে বলো। এরপরে
3 নম্বর বলা হচ্ছে 15,000 টাকার একখানি প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। নগদান বইতে যেহেতু লেখা হয়নি, এই লেনদেন লেখা হয়েছে কোথায়? নগদান বইতে টোটালি লেখা হয়নি, তাহলে এই লেনদেন কোথায় লেখা হয়েছে? পাসবইয়ে। হ্যাঁ, এই চ্যাপ্টারের আরো একটা মূল বক্তব্য হচ্ছে যে কোনো লেনদেন একটি বইতে লিপিবদ্ধ হবে, একটিতে হবে না। যেমন তুমি এখন অনলাইন ক্লাসে আসো বলেই বলা যায় যে তুমি ঘুমাচ্ছ না, একটাতে হবে আর একটাতে হবে না। তাহলে পাস বইতে 15,000 টাকা কমেছে, 3 নম্বর লেনদেনে পাস বইতে 15,000 কম। এই চ্যাপ্টারে আরেকটা বিষয়বস্তু, একটা বইতে কম মানে আর একটাতে বেশি। এখানে 15,000 টাকা কম হচ্ছে পাস বইতে, তাহলে নগদান বইতে বেশি। 15,000 টাকা নগদান বইতে বেশি, তাহলে 15,000 কি হবে? যোগ হবে। যোগ হবে। 15,000 যেহেতু নগদান বইতে বেশি, এই অঙ্কের ক্ষেত্রে আমরা নগদান বই নিয়ে ভাবতেছি এই জন্য যে শুরুতে বলা আছে পাস বই। শুরুতে পাস বই বলা থাকলে এখন আমাদের ভাবতে হবে নগদান বই নিয়ে। তাহলে নগদান বইতে যেহেতু বেশি, এই জন্য 15,000 টাকা যোগ হবে। এরপরে 4 নম্বর। 4 নম্বরে বলা হচ্ছে পাওনাদার রিজুকে 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু 1,000 টাকা এখানে চেক পরিশোধ করা হয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে 4,000 টাকার চেক ইস্যু করলে নগদান বইতে কমেছে 4,000, আর পাস বইতে কমেছে কত? 1,000। 1,000 টাকা। তাহলে নগদান বইতে যেহেতু 4,000 টাকা কমেছে, নগদান বইতে ব্যালেন্স বেশি না কম? নগদান বইতে কমেছে 4,000, পাস বইতে কমেছে 1,000। তাহলে নগদান বইতে ব্যালেন্স বেশি না কম? নগদান বইতে ব্যালেন্স এখানে কম। কত টাকা তুলনামূলকভাবে কম? 3,000 টাকা। 3,000 টাকা। নগদান বইতে যেহেতু কম, এই জন্য 3,000 টাকা বিয়োগ হবে। তারপরে 2,500 টাকার একখানি বিল 25শে ডিসেম্বর তারিখে 2,250 টাকায় পাট্টা করা হয়েছে, নগদান বইতে সম্পূর্ণ মূল্য দ্বারা এন্ট্রি করা হয়েছে। এই বিল বাট্টা করা মানে ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো। এখানে নগদান বইতে সম্পূর্ণ মূল্য দ্বারা এন্ট্রি করা হয়েছে মানে নগদান বইতে জমা লেখা হয়েছে 2,500, আর পাস বইতে জমা লেখা হয়েছে 2,250। তাহলে নগদান বইতে ব্যালেন্স বেশি না কম? আর বেশি। বেশি, 250 টাকা নগদান বইতে বেশি। তাহলে 250 যেহেতু নগদান বইতে বেশি, তাহলে কি করবো এখন? বেশি কিছু বের করতে হলে স্বাভাবিকভাবে গণিতের নিয়ম অনুযায়ী প্লাস হয় না মাইনাস হয়? তুমি 8 থেকে 10-এ যাচ্ছ, তাহলে 2 টাকা কি করা লাগবে? যোগ করা লাগবে। যোগ করা লাগবে। ঠিক এখানে 250 টাকা যেহেতু নগদান বইতে ব্যালেন্স বেশি, এই জন্য 250 টাকা যোগ হবে। 4,000 টাকার একখানি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, নগদান বইতে হিসাবভুক্তকরণ বাদ পড়েছে। এটা নগদান বইতে লেখা হয়নি, লেখা হয়েছে কোথায়? পাসবইয়ে। আসবে। এটা টাকা জমা দেওয়ার মতো। টাকা জমা দেওয়া হয়েছে 4,000 টাকা, পাস বইতে জমা লেখা হয়েছে, তার মানে পাস বইতে 4,000 টাকা বেশি আছে। পাস বইতে বেশি মানে নগদান বইতে কি
কম। কম। নগদান বইতে যেহেতু কম, তার মানে কম কোনো কিছু যে বের করবা, কম কিছু বের করতে হলে প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। তাহলে মাইনাস করতে হবে, 4,000 টাকা মাইনাস করতে হবে। এইভাবে আলোচনার পরে তোমার এতক্ষণ যে আলোচনা করলাম, তোমার করণীয়তে বলতেছে যে যেসব লেনদেন যোগ হবে তার একটি বিবরণী প্রস্তুত করো। যেগুলো যোগ হবে তার একটা বিবরণী তৈরি করবা, যেগুলো বিয়োগ হবে তার একটি বিবরণী তৈরি করবা। তারপর পাসবুক অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এখানে মূলত এটা হবে শুরুতে যেহেতু পাসবুক আছে, তার মানে এখানে নির্ণয় করবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করবা। এই পর্যন্ত আলোচনা থেকে কোনো কোশ্চেন আছে কারো? যে আলোচনা করলাম এতক্ষণ, আছে বলো। এ পর্যন্ত যে আলোচনা করলাম, কোনো কোশ্চেন আছে কারো? বয়েজ, কোথাও কোশ্চেন থাকলে বলো। তাহলে এখানে যোগ আর বিয়োগের তালিকার মধ্যে যোগের মধ্যে যাবে যেগুলো যোগ হয়েছে সেগুলো যোগের তালিকাতে যাবে, আর যেগুলো বিয়োগ হবে সেগুলো বিয়োগের তালিকাতে যাবে। আর তখন যা বললাম এই অনুযায়ী দেখো, পাসবইয়ে শুরুতে আছে 57,750, আর শেষে হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 60,000। এখানে ক নাম্বারে চেয়েছে তোমার যেসব লেনদেন যোগ হবে তার একটি বিবরণী, তার মানে যেগুলো যোগ হচ্ছে এইভাবে তার একটি বিবরণী তৈরি করবা। যেগুলো যোগ হচ্ছে তার একটি বিবরণী এইভাবে তৈরি করবা। যোগের বিবরণীটা দেখো আবার, দেনাদারের নিকট থেকে 24,000 টাকার চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু মাত্র 6,000 টাকার একখানি চেক ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। এটা মানে তোমার নগদান বইতে ব্যাংক ব্যালেন্স বাড়ছে 24,000, আর পাস বইতে ব্যাংক ব্যালেন্স বাড়ছে 6,000। তাহলে নগদান বই অনুযায়ী ব্যালেন্স বেশি না কম? নগদান বইতে বাড়ছে 24,000, পাস বইতে ব্যালেন্স বাড়ছে 6,000। তাহলে নগদান বই অনুযায়ী ব্যালেন্স বেশি না কম? স্যার বেশি ব্যালেন্স। ব্যালেন্স বেশি, এই জন্য যোগে আসতেছে 18,000। 15,000 টাকার একখানি প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত মানে পাস বইতে ব্যালেন্স কম 15,000, আর
পাস বইতে কম মানেই নগদান বইতে কি বেশি। তুমি কাউকে পেমেন্ট করলা, তোমার কমে গেল, তোমার কম মানেই যাকে পেমেন্ট করলা তার কি হবে, বেশি হবে। ঠিক তেমন ব্যাপার এখানে, এখানে পাস বইতে কম, ব্যালেন্স কম মানেই যেহেতু নগদান বইতে লেখা হয়নি এই জন্য নগদান বইতে ব্যালেন্স বেশি, এই জন্য 15,000 টাকা যোগে আসতেছে। 25,000 টাকার একখানি প্রাপ্য বিল 2250 টাকায় বার্তা করা হয়েছে। নগদান বইতে বাড়ছে 2,500, আর পাস বই বা ব্যাংক বিবরণীতে বাড়ছে 2,250 টাকা। তাহলে নগদান বই অনুযায়ী ব্যালেন্স বেশি না কম? নগদান বইয়ের সম্পূর্ণ মূল্য দ্বারা এন্ট্রি করা হয়েছে মানে নগদান বইতে জমা লিখছে 2,500 টাকা, তার নগদান বইয়ে ব্যালেন্স বেশি। বেশি। এই জন্য কত বেশি? 250 টাকা বেশি, এই জন্য যোগে হচ্ছে। আবার বিয়োগের তালিকার মধ্যে চেক ইস্যু 32,000 টাকার করছে, তার মানে নগদান বইতে কমছে 32,000, পাস বইতে কমছে 8,000। তাহলে নগদান বইতে কমে আছে 24,000 টাকা। যেহেতু নগদান বইতে 24,000 কম, তাহলে কি হবে? নগদান বইতে 24,000 কম হওয়ার কারণে বিয়োগে যাবে। নগদান বইতে যেহেতু 24,000 টাকা কম, এই জন্য বিয়োগে যাচ্ছে। তারপর 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, এর মধ্যে 1,000 টাকার চেক পরিশোধ করা হয়েছে। নগদান বইতে এখানে কমছে চেক ইস্যু মানে ব্যাংক থেকে টাকা ওঠানো, নগদান বইতে কমছে 4,000, আর পাস বইতে কমছে 1,000। তাহলে নগদান বই অনুযায়ী ব্যালেন্স বেশি না কম? নগদান বই অনুযায়ী কম। ব্যালেন্স কম, 3,000। এই জন্য নগদান বইতে এখানে 3,000 টাকা মাইনাস হচ্ছে। 4,000 টাকার একখানি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে হিসাবমুক্তকরণ বাদ পড়েছে। আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে ব্যাংক বিবরণীতে ব্যাংক ব্যালেন্স বেড়েছে 4,000। ব্যাংক বিবরণী বা পাস বইতে 4,000 বাড়া মানেই নগদান বইতে কম, এই জন্য নগদান বইতে যেহেতু কম এই জন্য 4,000 মাইনাসে যাচ্ছে। তারপরে রয়ে গিয়ে যেগুলো প্লাস হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে, আর যেগুলো মাইনাস হচ্ছে সেগুলো দেখিয়ে এখানে প্লাসে যাচ্ছে টোটাল 33,250 টাকা, দিয়ে হলো 91,000, আর মাইনাসে যাচ্ছে 31,000। মাইনাস করলে শুরুতে ছিল পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, শেষে বের হয়ে যাচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এবার তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। কোনো কোশ্চেন থাকলে বলো বয়েজ। কোশ্চেন নাই স্যার। কোশ্চেন থাকলে বলাই ভালো, কারণ তাতে তোমাদের উন্নতি হবে। না বলা মানে পিছিয়ে যাওয়া। এখন আমাদের
যারা উপস্থিত আছো তাদের মধ্যে 12464 রায়ান, রায়ান শুনতে পাচ্ছ? 12464 রায়ান। One two four six four. রায়ান শুনতে পাচ্ছ? অভ্র 12470 অভ্র। ওয়ান টু ফোর সেভেন জিরো অভ্র। অভ্র শুনতে পাচ্ছ? ওয়ান টু ফোর সেভেন জিরো অভ্র। ওয়ান টু ফোর এইট সিক্স অখিল। অখিল শুনতে পাচ্ছ? অখিল শুনতে পাচ্ছ? হ্যালো অখিল। রেসপন্স, যেহেতু ক্লাসে উপস্থিত আছো রেসপন্স করাই ভালো, তাতে উন্নতি হবে। রেসপন্স না করলে ক্ষতি তোমাদের। ওয়ান টু ফোর এইট সেভেন শাহিক। শাহিক শুনতে পাচ্ছ? 12487 শাহিক। ঠিক আছে, তাহলে যারা অংশগ্রহণ করলা তাদেরকে অনেক ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, না হলে আজকে ক্লাস শেষ করি। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।